ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনার জন্য থাকছে লেখক সুকান্ত দাসের কলম থেকে একটি ভিন্ন স্বাদের হাড় হিম করা ভয়ের গল্প, রক্তবর্ণের পুঁথি। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ গল্প, সুকান্ত দাসের কলম থেকে রক্তবর্ণের পুঁথি। গোটা ঘরটা একটা অদ্ভুত ধোঁয়ায় ভরে উঠেছে। এই ধোঁয়া যে সাধারণ পার্থিব জগতের ধোঁয়া নয় তা বোঝা যায়। এই ধোঁয়ার মধ্যে একটা কালো অন্ধকার যেন ধীরে ধীরে নিজের থাবা বিস্তার করে নিচ্ছে চারপাশে। আর সেই থাবার মধ্যে আস্তে আস্তে গভীরে চলে যাচ্ছে ঘরের মাঝখানে থাকা একটি মানুষ। তার সামনে একটি মাত্র মোমবাতির আলো জ্বলছে, আর সেই মোমবাতির আলোতে বসে বসে কি যেন একটা লিখে চলেছে সে। গোটা ঘর কেমন একটা অদ্ভুত আষ্টে অথচ কর্পূরের মতো মিহি গন্ধে ভরে আছে। বাতাসে কান পাতলে কারোর ফিসফিসানির শব্দ পর্যন্ত শোনা যায়, আর মাঝে মাঝে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, যেন কেউ প্রবলভাবে নিঃশ্বাস নিয়ে চলেছে। ঘরের মাঝখানে বসে থাকা লোকটার ডান দিকে একটি গোল পাত্র। সেই পাত্রের মধ্যে জমা রয়েছে থকথকে লাল রঙের একটা তরল কিছু। মাঝে মাঝে হাতের কলমটা ওই থকথকে লাল রঙের মধ্যে ডুবিয়ে নিচ্ছে, আর তারপর সামনে খুলে রাখা হলদে পাতার ওপর কিছু একটা লিখে চলেছে। একটানা লিখতে লিখতে মাঝে মাঝে সে থমকে যখন সামনের দিকে তাকাচ্ছে, তখন তার চোখের দিকে তাকালে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া যাবে। তার চোখ বন্ধ, তবে বন্ধ চোখের মধ্যে দিয়েও চোখের গুলিগুলো যেন চারপাশে অদ্ভুতভাবে ঘুরে বেড়াচ্ছে। তার নিঃশ্বাসের শব্দ বেরোচ্ছে তীব্র, আর নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসা ঠান্ডা বাতাস ঘরের মধ্যেকার শীতলতা যেন আরও বাড়িয়ে দিচ্ছে। ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ, তার মধ্যে কেউ সেখানে এসে পড়তে পারে না। তবুও যেন ঘরের দরজাটার কাছে অন্ধকারে কালো ছায়ামূর্তির মতো কারা যেন দাঁড়িয়ে আছে। একটু পরেই ঘরের মধ্যে বসে থাকা মানুষটার মাথাটা সামনের দিকে আরও একটু ঝুঁকে পড়ল। একটা অদ্ভুত দুর্বোধ্য সুর যেন কোত্থেকে ভেসে আসছে। তার কানে লাগছে সেই সুর, তার মাথার মধ্যে বাজতে বাজতেই তাকে একটা অদ্ভুত ঘোরের মধ্যে নিয়ে গেছে সেই সুরটা। তার হাত কিন্তু থামছিল না, একইভাবে লেখা হয়ে চলেছে, কিন্তু তার সামনে পাতার মধ্যে সে যে আসলে কি লিখে চলেছে তা সে নিজেও বোধহয় জানে না। হঠাৎ ঘরের দরজার বাইরে কার যেন পায়ের শব্দ শোনা গেল। লোকটা কিন্তু একভাবে নিজের মতোই বসে রইল, কিন্তু ঘরের ভেতর ধোঁয়ার মতো যে অন্ধকারটা জমা হয়েছিল সেটা যেন মুহূর্তের মধ্যে চঞ্চল হয়ে উঠে একসাথে জমা হতে লাগলো ঘরের দরজাটার কাছে। বাইরে তাদের গলার স্বর শোনা গেল, যেন মনে হলো একসাথে কয়েকজন মিলে ঘরের দরজার কাছে এসে পড়তে চায়, কিন্তু তার মধ্যেও যেন কেউ একটা বাধা দেওয়ার চেষ্টা করছে। বাইরের চিৎকার চেঁচামেচি এবং কথা কাটাকাটির শব্দ শোনা যেতে লাগলো। কেউ একজন বলে উঠল, তোর বাবুকে আর তোকে আজ এখানেই এখনই আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আমাদের গ্রামে থেকে এসব হবে না। কেউ যেন একটা কান্না ধরা ভেজা গলায় বলল, ও কাজ করবেন না, ও কাজ করবেন না, এখন এখন বাবুর ঘরে যাবেন না, এখন বাবুর ঘরে গেলে বড় অনর্থ হয়ে যাবে। এই এই তোর বাবুর কি ক্ষমতা আছে বলতো যে আমাদের আটকাবে? আজ আমরা গ্রামবাসীরা সবাই এসেছি। তোর বাবুকে আর তোর এই বাবুর বাড়িটা আজ আমরা আগুনে পুড়িয়ে দেব। সরে যা, সরে যা বলছি। বাইরের শব্দটা ক্রমশ তীব্র হলো। ঘরের মধ্যে বসে যে লিখে চলেছিল তার মনোযোগে যেন ব্যাঘাত ঘটতে লাগলো। তার শরীরটা একবার কেঁপে উঠল।
তার চোখটা যেন আরো চঞ্চল হয়ে উঠল। চোখের মধ্যে ঘুরতে থাকা চোখের গুলিগুলো যেন চোখের পাতা ভেদ করে বাইরে বেরিয়ে আসতে চাইল। তার হাতের কলম রুদ্ধ হয়ে গেল। ঠিক তখনই তার নাক বেয়ে নেমে আসতে লাগলো কালো রক্ত। ঘরের মধ্যে একভাবে জ্বলতে থাকা মোমবাতির আলোয় তার নাক থেকে বেরিয়ে আসা রক্তের ফোঁটা গিয়ে পড়ল সেই বইয়ের ভেতর। আর তখনই যেন একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। ঘরের মধ্যে জড়ো হওয়া সেই কালো অন্ধকার আর ছায়ামূর্তির দল একসাথে ছুটে এসে যেন ছিটকে পড়ল সেই সামনের কাগজের ওপর পড়া লোকটার কালো রক্তের গায়ে। ঘরের ভেতরটা একটা পৈশাচিক উল্লাসে ভরে গেল। ঠিক তখনই ঘরের বাইরের লোকগুলো দরজার কাছ পর্যন্ত এসে ধাক্কা দিচ্ছে। দরজা খুলুন, দরজা খুলুন রঞ্জনবাবু, দরজা খুলুন। ঘরের ভেতরে সেই লোকটার দুটো চোখ তখনও বন্ধ। আবার সে নতুন উদ্যমে পাশে রাখা সেই তরল কালি তুলে নিয়ে লিখতে শুরু করেছে। বাইরে থেকে আবার কথা ভেসে এলো, দরজা খুলুন, দরজা খুলুন বলছি, নইলে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকবো। ও কাজ করবেন না, ও কাজ করবেন না বাবু। বাবু ঘরের ভেতর এক ভয়ানক কাজ করেছে, আপনারা ও কাজ করবেন না, তাহলে তাহলে সবার বিপদ হয়ে যাবে। আমাদের বিপদ হবে না, বিপদ হবে তোদের। আজ রাতে তোরা দুটোই মরবি। এই দরজা ভেঙে ফেল। আর সময় নষ্ট করল না ওরা। দরজার উপর প্রবল বেগে লাথি মারতে লাগলো। আর তাতেই যেন ঘরের ভেতর সেই কালো অন্ধকার ছায়ামূর্তিরা চঞ্চল হয়ে ফিস ফিস শব্দ করতে করতে একসাথে ছুটে যেতে লাগলো সামনের সেই বসে থাকা মানুষটার দিকে। মানুষটার শরীরটা আরও একবার কেঁপে উঠল। আর তারপরেই তার দুটো চোখ খুলে গেল। কিন্তু তার চোখের মণি কোথায়? তার চোখ যেন এই কয়েক মুহূর্তের মধ্যেই চোখের মণি হারিয়ে ফেলেছে। গোটা চোখটা সাদা। সে আস্তে আস্তে উঠে দাঁড়াতে লাগলো মাটির ওপর। তার সামনের লিখে চলা সেই কাগজের বান্ডিলটা পড়ে রইল। এক পাশে পড়ে রইল সেই পাত্রের মধ্যে চোবানো কলম। সে এক পা করে এগিয়ে গেল দরজার দিকে। আর ঠিক তখনই প্রবল ধাক্কায় দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ল। ঘরের ভেতর সামনে যে এগিয়ে এসেছিল একটা অজানা আকর্ষণে সে যেন ছিটকে গেল পেছনের দিকে। সকলে পেছনে গিয়ে ছিটকে পড়ল। লোকটা আস্তে আস্তে এগিয়ে এলো বাইরে। চাকর ততক্ষণে গোটা ব্যাপারটা বুঝতে পেরে ছুটে চলে গেছে গ্রামের রাস্তার দিকে। ওরা উঠোনের মধ্যে এসে পড়েছিল। তারপরেই ওরা কেমন যেন হতভম্ব হয়ে রইল, কারণ ঠিক তখনই ওরা দেখতে পেল লোকটা এগিয়ে আসছে বাইরে। বাইরের চাঁদের আলোতে তার চারপাশটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর সেই আলোতে ওরা দেখতে পেল একটা কালো ধোঁয়া সেই লোকটার পাশ থেকে যেন সাপের মতো বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে। ওরা কিছু করার আগেই সেই কালো ধোঁয়াটা চারপাশ থেকে ওদের ঘিরে ধরল। ওদের চিৎকার, চেঁচামেচি, আর্তনাদ সব কিছু যেন ওই কালো ধোঁয়ার মধ্যে মিলিয়ে যেতে লাগলো। লোকটাও বাইরে বেরিয়ে এলো আস্তে আস্তে। তারপর সেই কালো ধোঁয়ার মধ্যে সে নিজেও হারিয়ে গেল কোথায়। একটু পরে যখন চারপাশটা পরিষ্কার হলো তখন কেউ নেই। শূন্যস্থানে একটা হাওয়া। ঘরের দরজাটা অল্প হাওয়ায় মাঝে মাঝে দুলছে। ঘরের মধ্যে পড়ে রয়েছে সেই কাগজের বান্ডিল। একবার ভালোভাবে দেখলে বোঝা যায় একটা কালো রঙের পুঁথি। তার হলদে হয়ে যাওয়া পাতাগুলো হাওয়ায় উড়ছে। আর ঠিক তখনই মোমবাতির অল্প আলোয় দেখা গেল সেই হলদে হয়ে আসা কাগজের পাতার ওপর আবার লেখা শুরু হয়েছে। যেন অদৃশ্য কেউ পাশে পড়ে থাকা কলমটা তুলে নিয়ে সেই লাল রঙের তরলে ভিজিয়ে আবার লিখতে শুরু করেছে। ঠিক আগের মতোই লেখার ভাষাটা দুর্বোধ্য। বাইরের গ্রামের রাস্তায় তখন ছুটতে ছুটতে এগিয়ে চলেছে সেই চাকরটা। যেভাবেই হোক আজ রাতেই গ্রাম ছেড়ে তাকে পালাতে হবে। সে বুঝতে পেরেছে ওই লোকগুলোর ভবিষ্যৎ কি হতে চলেছে। নতুন বাড়িটা কিন্তু ভালোই হয়েছে দিবাকর, কিন্তু এমন গ্রামের দিকে বাড়ি কিনতে গেলি কেন বলতো? এখানে বসে আমার কাজটা করতে সুবিধা হবে তাই।
ওই শহরের কোলাহল অত লোকজনের মধ্যে আর কাজ করা সম্ভব হয়ে উঠছিল না। তাছাড়া তুই তো জানিস প্রতি মাসে আমার লেখার কিরকম চাপ থাকে। এই বছর ভাবছি একটা নতুন উপন্যাস লিখব, তাই আর কি। সে তো হবেই, তুই এখন বিখ্যাত লেখক, তোর একটু নিরিবিলি না হলে হবে না। কিন্তু তাই বলে এমন একটা গ্রাম, এদিকে তো সুবিধাও তেমন নেই, অনেকটা দূরে যেতে হয় জিনিসপত্রের জন্য। তাছাড়া এখানে শুনেছি ইলেকট্রিক থাকলেও মাঝে মাঝে লোডশেডিং হয়ে যায়। আরে সেসব ওই মোমবাতি কিংবা হ্যারিকেনের আলোয় দিব্যি চলে যাবে। আমার কাজটা করা নিয়ে কথা, ওটা হলেই হলো। কিন্তু তুই এদিকে কেন এলি বলতো? রক্তিম সামনের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর বাড়ির বাইরের উঠোনের দিকে তাকিয়ে বলল, আমি হাকিমপাড়ার কাছে একটা কাজে এসেছিলাম। তুই তো জানিস আমায় নতুন নতুন প্লটের জন্য এখানে ওখানে ঘুরে বেড়াতে হয়। আমাদের ব্যাংক থেকে ওই হাকিমপাড়ার দিকে একটা নতুন ব্রাঞ্চ খোলার কথা চলছে, সেটা এখানে দেখতে এসেছিলাম। তোর এই গ্রামটার কথা মনে ছিল, বিলাসপুর। ঠিকানা খুঁজতে খুঁজতে চলে এলাম। ভাগ্যিস তোর ওই কাজের লোকটার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল। ওকে বলতেই ও বেশ খুশি হয়ে তোর কাছে নিয়ে এলো। লোকটা কিন্তু বেশ ভালো, সবসময় মুখে একটা হাসি লেগেই আছে। রতন কাকার বয়স হয়েছে, এখনো কিন্তু ঘরে সব কাজ ভালোভাবে করতে পারে। তুই তো জানিস আমি ঘরের কাজে একেবারে লবডঙ্কা, কোনো কিছুই ভালোভাবে করতে পারি না। তবে সকাল থেকে রাত পর্যন্ত আমাকে ভালোভাবে দেখার সমস্ত দায়িত্ব রতন কাকার। লোকটা বেশি টাকাও নেয় না, খাবার পড়ার আর সামান্য কিছুই। লোকটা তিন কুলে কেউ নেই, অনেক রাত পর্যন্ত এখানেই থাকে। তবে রাতে বারবার বললেও এখানে থাকতে চায় না। কেমন একটা গন্ধ পাচ্ছি, ব্যাপারটা কি বলতো? ঠিক জানি না, তবে রতন কাকাকে বললে বলে এই বাড়িতে রাতের বেলা নাকি তার থাকা যাবে না। কিন্তু আমি এই কদিন বেশ ভালোই রয়েছি, কোনো অসুবিধা হয়নি আমার। তুই তো একবার ঘুমিয়ে পড়লে আর তোর কোনো কিছুই হুঁশ থাকে না, তোর অসুবিধা হবে কেন? কিন্তু তোর চোখের তলায় এমন কালি পড়েছে কেন বলতো? জেগে জেগে লিখছিস বুঝি? শরীরে খেয়াল রাখছিস না? আরে না, রাত জাগবো কেন? কিন্তু চোখের তলায় কালিটা পড়েছে। এখানে সপ্তাহ দুয়েক রয়েছি, এর মধ্যেই এমন একটা ব্যাপার হচ্ছে। অথচ চারপাশটা কিন্তু বেশ ভালো। বিকেলের দিকে তুই থাকবি তো? থাকবো, তবে একটা দিন। কালই আবার আমায় হাকিমপুরে ফিরে যেতে হবে। ওখানকার জমি জমা দেখার কাজটা ফাইনাল করে আবার শহরে ফিরতে হবে। আর তোর এই পাণ্ডব বর্জিত গ্রামে মন টিকছে? আরে মন হলো আমাদের অভ্যাসের দাস, যেভাবে মনকে টেকাবি মন ঠিক সেভাবেই টিকবে। কেউ একজন বলে গিয়েছিলেন, মন হলো মুক্ত পাখির মতো, তুমি যেদিকে উড়িয়ে নিয়ে যাবে সেদিকেই উড়বে। হেসে ওঠে সামনের চেয়ারে বসে থাকা রক্তিম। সে বলে, আর সেই কেউ একজনটা কে বলতো? আমাদের বিখ্যাত লেখক দিবাকর গোস্বামী নাকি? দিবাকর হাসে, আর ঠিক সেই সময় রতন কাকা ওদের জন্য চা করে নিয়ে আসে। ওদের হাসতে দেখে বলে, দাদাবাবু আজ অনেক দিন পর এভাবে মন খুলে হাসছেন। দাদাবাবুকে কতবার বলি ওই ঘরটায় রাতের বেলা থাকবে না, তাও দাদাবাবু শোনে না। ওই ঘরটা ভালো না, ওই ঘরে থেকে থেকেই তো দাদাবাবুর মুখের অবস্থা এমন হয়েছে, চোখের তলায় কালি পড়ে গেছে। আরে রতন কাকা, তুমি এসব বিষয় নিয়ে বড্ড বেশি ভাবো। আসলে প্রায় অনেক রাত পর্যন্ত কাজ করা হয়, তাছাড়া রাতের বেলা ঘুমটা বোধহয় ঠিকঠাক হচ্ছে না, তাই এমনটা হচ্ছে। নতুন জায়গা, একটু মানিয়ে নিতে তো সময় লাগবেই। আচ্ছা রতন কাকা, তুমি এই বাড়িতে রাতের বেলা থাকতে চাও না কেন? রক্তিমের কথাটা শুনে রতন কেমন যেন একটু চমকে উঠল। তারপর এই ভাবটা সামলে নিয়ে হাসি মুখে বলল, বাড়িতে না থাকলে আমার মন টেকে না দাদাবাবু। এতদিনের অভ্যেস তো, সারাদিন অন্য কোথাও থাকতে পারি, কিন্তু রাতের বেলা নিজের ঘরে না থাকলে কেমন যেন লাগে দাদাবাবু। আপনি থাকবেন তো? তাহলে রাতের রান্না ছড়িয়ে দিই। সে কি গো, এখনো তো বিকেল পড়তে বাকি আছে, এখনই রাতের রান্না? আজকে আমায় একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, একটা কাজ আছে দাদাবাবু। রাতের রান্না সেরে আপনাদের সব গুছিয়ে দিয়ে তারপরে যাব। কোনো চিন্তা করবেন না, শুধু একটু কষ্ট করে খাবারটা বেড়ে নিতে হবে। আরে সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু কাল আসবে তো?
কালও কিন্তু রক্তিম থাকবে। আচ্ছা, কাল না হয় সকালের দিকে একটু মুরগি নিয়ে এসো, বুঝলে? দুপুরের দিকে মাংস খাওয়া যাবে। রতন হেসে চলে গেল। সে চলে যেতেই কিন্তু রক্তিমের মুখটা কেমন যেন হয়ে এলো। দিবাকর বলল, এই তোর আবার কি হলো? এখানে রাতের থাকার কথাটা বলতেই রতন কাকার মুখটা কেমন যেন হয়ে গেল। তারপরেই যেন ব্যাপারটা সামলে নিয়ে এসে কথা বদলালো। এখানে কিছু দেখতে পাস না তো? এমনিতেই অজপাড়া গাঁ, তার ওপর এই বাড়িটাও কেমন যেন অদ্ভুত শান্ত। একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছিস, বিকেলের সময় বাইরের দিকে কিন্তু অনেক পাখি ঘুরে বেড়াচ্ছে, অথচ এই বাড়ির উঠোনে একটা পাখিও বসছে না। আরে ওটা কোনো ব্যাপারই নয়, বাড়িতে কেউ থাকতো না। তাছাড়া পাখিদের এখন বাড়ি ফেরার সময়, ওরা শুধু শুধু এখানে উঠোনে এসে কেন বসতে যাবে? হ্যাঁ, তার মানে তুই বলছিস দিনের বেলায় এখানে পাখি বসে? সত্যি বলতে আমি অতটা খেয়াল করে দেখিনি। সবাই বসতেও পারে, আর বসবে নাই বা কেন? এ বাড়িতে কি এমন আছে যে পাখি বসবে না? কথাটা বলেই দিবাকরের মনে হয় সত্যিই তো দিনের বেলাতে ওই বাড়িতে কোনো পাখিকে বসতে দেখেনি। সে নিজের মতোই নিজের কাজ নিয়ে থাকে। একটা ভৌতিক উপন্যাস লেখার জন্য সে এখানে এসেছে, আর এই গ্রামের কথা তাকে বলেছিল তারই এক লেখক বন্ধু সঞ্জয় হালদার। সঞ্জয় হালদার কিন্তু দিবাকরকে এই বাড়িটার কথা বলার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলেছিল। দিবাকর, তুমি একবার বিলাসপুর চলে যেতে পারো। গ্রামটা একদম প্রত্যন্ত না হলেও একটু নিচের দিকে, তবে তোমার ভালো লাগবে। তুমি একটু নিরিবিলি জায়গায় খুঁজছো, যেহেতু কোনো সমস্যা হবে না। পাশের গ্রামেই বেশ বাজার দোকান ভালো রয়েছে, কাজের লোকের একটা ব্যবস্থা করে নেবে, সেই সমস্ত কিছু করে দেবে, তোমার কিছু করতে হবে না। কিন্তু যেই বাড়িটায় আমরা যাচ্ছি সেটা কি আপনার চেনাশোনা কারোর? না, সত্যি বলতে আমার চেনাশোনা কারণ নয়, তবে বাড়িটা বেশ ভালো। শুনেছি অনেক বছর ধরে ওটা ফাঁকাই পড়ে আছে। পাশেই এক ভদ্রলোকের বাড়ি পেয়ে যাবে, সে তোমার ওখানে থাকার ব্যবস্থা করে দেবে। বাইরে থেকে কেউ গেলে সে ওখানে থাকার ব্যবস্থা করে দেয়, তবে বাড়িটা আরেকটা কারণে একটু দুর্নাম আছে। সঙ্গে সঙ্গে দিবাকরের মনে হয়েছিল বাড়িটা নিশ্চয়ই ভূতের বাড়ি। তাকেও একটা ভৌতিক উপন্যাস লিখতে হবে, তাহলে এই ভূতের বাড়িটাই বেশ ভালো হবে। কিন্তু সঞ্জয় বাবু আরও কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বাড়িটাই কেউ বেশি দিন থাকতে পারে না। ওই বাড়িতে নাকি ভূত আছে, এমনটা কেউ কেউ দাবি করতে পারে না। গ্রামের লোকেরা এত বছর বাড়িটা ফাঁকা দেখেছে, অথচ বাড়িটাই কোনো কিছু দেখতে পায়নি। তবে ওই বাড়িতে মাসখানেকের বেশি কেউ থাকতে পারেনি। ব্যাপারটা তো বড়ই আশ্চর্যের। ভূতের বাড়ি হলে না হয় মেনে নিতাম যে সেখানে ভূতের উপদ্রব আছে বলে কেউ থাকতে পারেনি, কিন্তু এমনি এমনি বাড়িতে কেউ থাকতে পারেনি, মানে ব্যাপারটা কি? আমি ঠিক বলতে পারবো না, আর এই কারণেই ওই ভদ্রলোক বাড়িটা ভাড়া দিয়ে থাকেন। তবে মাস দুয়েকের ভাড়া কিন্তু তিনি আগেই নিয়ে নেন। সবাই এক মাসের বেশি থাকতে পারে না, তাতেই ওর লাভ। বাড়িটা ওর নিজের ব্যক্তিগত সম্পত্তি নয়, অনেকটা দখল করে উনি আছেন। হ্যাঁ বেশ, তাহলে ঠিকানাটা আমায় দিন, আমি দিন কয়েক ঘুরে আসি না। সেদিন সন্ধ্যের আগেই রতন কাজকর্ম করে ওদের জন্য রান্নাবান্না সেরে নিজের বাড়িতে ফিরে গেল। বাড়িটা বেশ বড়, সামনের দিকে বিস্তৃত উঠোন। উঠোনের বাইরে চারপাশে একসময় বাঁশের বেড়া দেওয়া ছিল, তবে এখন সেই বেড়া ভেঙে দিয়ে পাশাপাশি দুটো বড় ঘর। শেষের দিকে একটা রান্নাঘরের মতো জায়গা। বাড়ির পেছনের দিকে প্রাতকৃত্য করার জন্য ব্যবস্থা রয়েছে। দুটো ঘরের মধ্যে একটা ঘর দিবাকর ঘুমোনোর জন্য ব্যবহার করে, আর একটা ঘরে সে লেখালেখির কাজ করে। আজ রক্তিম কিন্তু দিবাকরকে বলল, আচ্ছা, রতন কাকা তোকে কোন ঘরে থাকতে বারণ করেছিল? যে ঘরে আমি লেখালেখি করি ওই ঘরে এই বাড়িতে নাকি শেষবার যে ছিল তার নাম সমর রঞ্জন। ভদ্রলোক নাকি আসলে কি করতেন সে কথা কেউ জানে না, তবে এই ঘরেই নাকি তিনি থাকতেন। প্রায় গভীর রাত পর্যন্ত এই ঘরেই তিনি কিছু করতেন। এই ঘরটা নাকি ভালো নয়, ওর জন্য রতন কাকা ওই ঘরে থাকতে আমায় বারণ করেছিল। পাশের ঘরে থাকতে কোনো অসুবিধা নেই। তুই ওই ঘরে রাত পর্যন্ত লেখালেখি করিস, তাই না? আর তারপর পাশের ঘরে ঘুমাতে যাস। তাহলে চল, আজ ওই ঘরে আমরা রাতে থাকবো। ওই ঘরে শোয়ার ব্যবস্থা আছে তো? এখানে যখন এসেছিলাম তখন সমস্ত কিছু আগেই ছিল, তবে ধুলো পড়া দুটো ঘর কেমন যেন হয়ে গিয়েছিল। রতন কাকাকে দিয়েই সমস্ত কিছু পরিষ্কার করিয়ে নিয়েছি।
শোয়ার অসুবিধা হবে না, কিন্তু বিছানা বেশ পুরনো, অসুবিধা হবে না তো? রক্তিম দিবাকরের কথাটাকে ফুৎকারে উড়িয়ে দিল। তারপর সন্ধে শেষ হতেই হ্যারিকেনের আলোয় খাওয়া দাওয়া করতে হলো ওদের, কারণ ততক্ষণে লোডশেডিং হয়ে গেছে। কোনো ঘরেই কোনো আলো নেই, দুটো হ্যারিকেন দুই ঘরে। খাওয়া দাওয়া সেরে ওরা সেই ঘরে এসে ঢুকল। আজ আর লেখালেখির সম্ভাবনা নেই, তাই ঘরের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে ওরা বিছানার ওপর আধশোয়া হয়ে বসল। বিছানাটা মচমচ করে উঠল। ঠিকই বলেছিস, বিছানার অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু এই ঘরে সমর রঞ্জন বাবু কি করতেন বলতো? তা জানি না, গ্রামের লোকেরা এই ব্যাপারে খুব বেশি কথা বলতেও চায় না। তবে সমররঞ্জনের ব্যাপারটা বছর 50 আগের কথা, গ্রামের লোকেরা বোধহয় সেই সমস্ত ভুলেই গেছেন। আমার না একটা কৌতূহল হচ্ছে, এতদিনের একটা বাড়ি, তার ওপর এই বাড়িতে অদ্ভুত কিছু একটা ঘটছে। গোটা ব্যাপারটা কেমন একটা ছিল, তাই না? তোর তেমন কিছু মনে হচ্ছে না? দিবাকর মাথা নাড়ল। তাদের বন্ধুত্ব অনেক দিনের। শহরে তারা হাই স্কুলে একসঙ্গে পড়েছে। তারপর দুজনের দুপথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হতো না তা নয়, তবে এতদিন পরে এভাবে শহরের বাইরে তারা একসাথে হয়েছে। ঘুম আসতে বেশ খানিকটা সময় লেগে গেল। অনেক রাতের দিকে রক্তিমের ঘুমটা ভেঙে গেল, আর ঘুম ভাঙতে সে দেখতে পেল ঘরের ঠিক মাঝখানে একটা আলো জ্বলছে। কিন্তু ঘুমানোর সময় হ্যারিকেনটা ছিল তাদের বিছানার বাঁ দিকে। ঘরের মাঝখানে হ্যারিকেনটা গেল কি করে? কথাটা ভেবে ঘুম জড়ানো চোখে সে বিছানার ওপর কোনো রকমে উঠে মাঝখানের দিকে তাকালো, আর তাতেই দেখতে পেল একটা মোমবাতি জ্বলছে ঘরের মাঝখানে, আর সেই ঘরের মাঝখানে একজন উবু হয়ে কি যেন একটা করছে। একটু ভালো করে সেদিকে তাকাতেই রক্তিমের মনে হলো ঘরের মাঝখানে যে বসে রয়েছে সে মোমবাতির আলোয় সামনের দিকে কিছু একটা দেখছে বলে মনে হচ্ছে। মাঝে মাঝে একটা খসখস শব্দ হচ্ছে, কিন্তু দিবাকর গেল কোথায়? দিবাকর কি তাহলে ঘরের মাঝখানে গিয়ে বসেছে? কথাটা ভেবে সে কিছু একটা বলতে যাবে, তারপরেই সে দেখতে পেল আরে দিবাকর তো তার পাশে বিছানার উপর শুয়ে রয়েছে। তাহলে ওই লোকটাকে? ঘরের চারপাশটা একটা আধো অন্ধকারে ছেয়ে গেছে, যেন জানলা দরজা বন্ধ। লোকটা তখনও সামনের দিকে বসে কিছু একটা করছে। রক্তিম কোনো রকমে বলল, এই এই কে তুমি, আর ওখানে কি করছো? সে যেন তার কথা শুনতেই পেল না। আগের মতোই সামনের দিকে তাকিয়ে কিছু একটা করছে। রক্তিম এবার একটু ভয় পেয়ে গেল। ঘরের দরজা জানলা সব কিছু ওরা নিজের হাতে বন্ধ করে ঘুমিয়েছে, তাহলে লোকটা ঘরের মধ্যে ঢুকলো কি করে? লোকটার যেন এদিকে ভ্রুক্ষেপ নেই। একভাবে সে সামনে ঘুরে কিছু একটা করছে। তার শরীরটা রক্তিমের পেছনের দিকে। রক্তিম একটা কালো ছায়া ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না, অথচ সামনে মোমবাতির আলোটা যেন মাঝে মাঝে তিরতির করে কাঁপছে। রক্তিম আস্তে আস্তে বিছানার অন্য পাশ দিয়ে নামল। হ্যারিকেনটা কখন যেন নিভে গেছে, কিন্তু আধো অন্ধকারে হ্যারিকেনটা খুঁজে পাওয়া গেল না। কি মনে হতে রক্তিম বিছানাটাকে একটা চক্র দিয়ে সামনে এসে দাঁড়ালো। তারপর এক পা করে এগিয়ে যেতে লাগলো লোকটার দিকে। রক্তিমের মনের ভেতর যেন একটা অদ্ভুত কম্পন হচ্ছিল। সেই কম্পনের শব্দ রক্তিম নিজেও শুনতে পাচ্ছিল। কিন্তু লোকটাকে একবার কি দিবাকরকে ডাকবে সে, নাকি আগে দেখবে লোকটা কে? কিন্তু লোকটা যদি চোর হয়? হঠাৎ করেই রক্তিমের মনে পড়ল রতন কাকার কথা। তাহলে কি রতন কাকা কোনো ফাঁকে ঘরের ভেতর ঢুকেছে? লোকটা চোর, কিন্তু 2 সপ্তাহ ধরে দিবাকর তো তার সঙ্গেই রয়েছে। চুরি করার হলে সে এতদিনে করতে পারত। 2 জন মানুষ রয়েছে, তার মধ্যে চুরি করার মতো সাহস করবে কেন? তাছাড়া রক্তিমের সাথে ব্যাগপত্র বিশেষ কিছু নেই, সব কিছু রয়েছে ওই হাকিমপুরে। হাঁটতে হাঁটতে রক্তিম একদম লোকটার কাছাকাছি চলে এলো। এবার দেখা গেল লোকটা কি করছে। মোমবাতির আলোয় লোকটার সামনে খোলা রয়েছে একটা বই।
না বই না, একটা খাতা মতো। তার পাতাগুলো কেমন হলদে হয়ে গেছে। একটা কালো রঙের মোটা তরল রাখা রয়েছে, আলো এসে পড়ে মাঝে মাঝে যেন চকচক করছে। লাল রঙের কি যেন একটা রাখা রয়েছে। লোকটা হাতের সেই কলমটা সেই পাত্রের মধ্যে ডুবিয়ে আবার লিখছে। এবার সামনে খোলা হলদে খাতাটার দিকে তাকিয়ে দেখল রক্তিম, আর তাতেই চমকে উঠল। হলদে হয়ে যাওয়া পাতার ওপর সেই কলম দিয়ে লোকটা লাল কালিতে কিছু যেন লিখছে, কিন্তু ওটা কি ভাষা? রক্তিম একসময় নিজের ইচ্ছেতেই ভাষা নিয়ে ব্যক্তিগতভাবে পড়াশোনা করেছে। সে ব্যাংকার হিসেবে কাজ করলেও ভাষা নিয়ে তার বেশ কৌতূহল রয়েছে। বাংলা, হিন্দি, ইংরেজি, সংস্কৃত ছাড়াও সে আরও বেশ কয়েকটা ভাষা জানে। কিন্তু এই ভাষাটা কেমন যেন মনে হচ্ছে অনেকটা সংস্কৃতের মতো, কিন্তু ভাষাটা কি? রক্তিম কখন যেন আরেকটু সামনে এগিয়ে গিয়েছিল, আর ঠিক তখনই সামনে বসে থাকা লোকটা মুখটা ঘুরিয়ে তাকায় রক্তিমের দিকে। মোমবাতির অল্প আলোয় রক্তিম যেটা দেখতে পায় তাতে তার বুকের ভেতরের সমস্ত রক্তটুকু যেন জল হয়ে গিয়েছিল। একটা মুখ, বড় অদ্ভুত একটা মুখ। তার দুটো চোখ সাদা, মণিহীন। তার গোটা মুখ কালো হয়ে এসেছে। তার গোটা মুখে যেন লাল লাল শিরা ছড়িয়ে রয়েছে, কপাল, গাল এবং থুতনির কাছে। তার মুখ থেকে দুপাটি সাদা লম্বা লম্বা দাঁত অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে এসেছে, আর তার হাতে তুলে ধরা কলমের মাথায় ওটা কি? রক্ত না লাল কালি? রক্তিমের মাথা ঝিনঝিন করে ওঠে, আর ঠিক তখনই তার মনে হয় তার পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। রক্তিম পেছনের দিকে তাকালো না, তার আগেই পেছন থেকে একটা চেনা গলা তাকে বলে উঠল, রতন কাকা বলেছিল না এই ঘরে থাকতে না, তাও কেন জোর করলি তুই? হ্যাঁ? রক্তিম ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠতে গেল। দিবাকর তার পেছনে এসে দাঁড়িয়েছে। দিবাকর তার সাথে কথা বলছে, কিন্তু দিবাকরের গলাটা কেমন অদ্ভুত বলে মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে রক্তিম পেছনের দিকে ঘুরে তাকাতে পারল না, তার আগেই তার ঘাড়ের কাছে একটা ঠান্ডা হাত এসে পড়েছে। রক্তিমের সামনে যে অদ্ভুত লোকটা হলদে খাতার মধ্যে কিছু একটা লিখে চলেছিল, সে উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। রক্তিমের মনে হলো কাঁধের ওপর ঠান্ডা হাতের চাপ, কিন্তু তাকে ব্যথা দিচ্ছে না। সেই চাপটা যেন তাকে ঠেলতে ঠেলতে সামনের দিকে নিয়ে যাচ্ছে। একটু পরেই রক্তিম আবিষ্কার করল সে বসে আছে ঠিক সেই লোকটার জায়গায় যেখানে একটু আগে সে অদ্ভুত লোকটাকে বসে থাকতে দেখেছে। রক্তিমের হাতে কখন যেন উঠে এসেছে সেই কলমটা, আর সেই কলমটা সে এবার কালো রঙের পাত্রে ডুবিয়ে এগিয়ে নিয়ে গেল হলদে রঙের পাতার দিকে। কিন্তু সে কি লিখবে? চিৎকার করার চেষ্টা করল রক্তিম, কিন্তু তার মুখ থেকে চিৎকার বেরোলো না। আর তার আগেই সে অবাক বিস্ময়ে দেখল তার হাত চলেছে সেই হলদে পাতার ওপর। একটা পাতা শেষ হয়ে যাওয়ার পর নিজে থেকেই যেন পাতাটা উল্টে গেল, আর তারপরেই রক্তিমের মনে হলো আশেপাশে কারা যেন এসে দাঁড়িয়েছে। তার চারপাশে গোল করে ঘিরে রয়েছে কালো কালো ছায়ামূর্তি। ঘরের ভেতরটা কালচে অন্ধকার, ধোঁয়াতে ভরে উঠতে শুরু করেছে চারিদিক। রক্তিম আর কোনো দিকে তাকালো না, তার মাথার ভেতরটা আস্তে আস্তে ফাঁকা হয়ে আসতে লাগলো। রক্তিম নিজেও জানল না তার মুখে কখন যেন ফুটে উঠেছে একটা হাসি, আর সেই হাতের কলমটা বারবার সেই কালো পাথরে ডুবিয়ে আস্তে আস্তে লিখে চলেছে সেই হলদে আর পুরনো মলিন হয়ে আসা পাতায়। পরদিন সকালে রক্তিমের ঘুমটা ভাঙল একটু দেরি করে। ধরফর করে বিছানায় উঠে বসতে তার মনে পড়ল কাল রাতের কথা। তাড়াতাড়ি উঠে বসে সে দেখল সে বিছানায় শুয়ে রয়েছে। পাশে দিবাকর নেই, ঘরের দরজাটা খোলা। সঙ্গে সঙ্গে তার চোখ গিয়ে পড়ল ঘরের একদম মাঝখানে। কাল রাতে যেখানে সেই মোমবাতির আলোয় ওই অদ্ভুত লোকটা বসে কলমের লাল রং লাগিয়ে কিছু একটা লিখে চলেছিল, সেখানে আজ কিছু নেই। মোমবাতির গলে গলে পড়া মোমের একটা বিন্দু পর্যন্ত সেখানে নেই। তাহলে কাল রাতে সে কি স্বপ্ন দেখল? হয়তো স্বপ্নই দেখেছে।
কথাটা ভেবে বিছানা থেকে নিচের দিকে নেমে এলো। তারপর একবার আড়মোড়া ভাঙতে যেতেই হঠাৎ করে মনে হলো ঘাড়ের কাছটা কেমন যেন ব্যথা। তখনই দিবাকর ঘরে এসে ঢুকেছিল। হাসি মুখে বলল, কিরে, ঘুম ভাঙলো? কাল রাতে উঠেছিলি নাকি? রক্তিম চমকে উঠল দিবাকরের কথায়। তাহলে কি কাল রাতে দিবাকর তাকে দেখেছে? কিন্তু দিবাকর তো কাল রাতে তার পেছনে দাঁড়িয়েছিল। রক্তিম বলল, কেন বলতো? না, আসলে সকালে যখন তুই ঘুমোচ্ছিলি আমি তোর অনেক আগেই উঠে পড়েছিলাম। এইদিকে এসে আমার একটা দারুণ উন্নতি হয়েছে, সেটা হচ্ছে তাড়াতাড়ি ঘুম ভাঙার অভ্যাস। দেখলাম তুই বিছানায় অন্য পাশে শুয়ে রয়েছিস। ঘুমের মধ্যে আমি একটু নড়াচড়া করি তো মাঝে মধ্যে, তাই জিজ্ঞেস করলাম তোকে। কাল রাতে তোর ঘুম ভাঙেনি একবারও? প্রশ্নটা করে রক্তিম যেন রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো দিবাকরের উত্তরের জন্য। কারণ কাল রাতে যে দিবাকর তার পেছনে এসে দাঁড়িয়েছিল সেই কথাটা স্পষ্ট মনে আছে তার। কিন্তু দিবাকরের হাত অত ঠান্ডা। না রে, এখানে আমার ঘুমটা ভালোই হয়। একবার ঘুমিয়ে পড়লে ভোরবেলার আগে ঘুম ভাঙে না। ওই রতন কাকা এসে গেছে। আচ্ছা, তুই হাত মুখ ধুয়ে নে, রতন কাকা চা দিচ্ছে। দুপুরে তাহলে এখানেই খেয়ে নিস। আর তোকে কি আজই ফিরতে হবে? আজকে থেকে জানা হয়, বিকেলের দিকে ওই বিলাসপুরের নদীর ধারে সূর্যাস্ত দেখাতে নিয়ে যাব। থাকবি? দিবাকর চলে গেল। রক্তিম বিছানায় বসে বসে ভাবতে লাগলো, কাল রাতে তাহলে হলোটা কি? কাল রাতে ওই যে ঘরের মাঝখানে যাকে দেখতে পেলাম সে কে? আর দিবাকর তো কাল রাতে তার পেছনে এসে দাঁড়িয়েছিল, অথচ দিবাকর এখন কিছুই বলছে না। দিবাকর মিথ্যে কথা বলতে যাবে কেন? আর কাল রাতে ঘাড়ের কাছে যেখানে ওই ওই ঠান্ডা হাতটা এসে চেপে বসেছিল সেখানে সেখানে কেমন যেন ব্যথা হয়েছে। এই সব ভাবতে ভাবতে রক্তিম ঘরের বাইরে বেরোল। কিন্তু রতনের মুখোমুখি হতে রতন রক্তিমকে দেখে যেন চমকে উঠল মুহূর্তের জন্য। তারপর ঠিক আগের মতোই ব্যাপারটা সামলে নিয়ে হাসি মুখে বলল, দাদাবাবু, আপনি হাত মুখ ধুয়ে নিন, আপনার জন্য চা করে দিচ্ছি। আপনি আজই ফিরে যাবেন তো? রক্তিমের কেমন যেন খটকা লাগলো। লোকটা হঠাৎ আজই ফিরে যাওয়ার কথা বলল কেন? আর তাছাড়া সে আজই ফিরে গেলে রতন কাকার লাভ কি? কাকা, রক্তিম আজ থাকবে। বিকেলের দিকে ওকে ওই নদীর ধারে সূর্যাস্ত দেখাতে নিয়ে যাও। আজকে দিনটা থেকে কালকে না হয় চলে যাবে বিকেলে। রক্তিম লক্ষ্য করল দিবাকরের কথাটা শুনে মুহূর্তের জন্য রতন কাকার মুখটা কেমন হয়ে গেল। তারপরেই সে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে চলে গেল। ব্যাপারটা কি হলো? সেখানে থাকুক সেটা কি রতন কাকা চাইছে না? কিন্তু কেন? রাতে তো রতন কাকা এখানে থাকছে না, তাহলে তার থাকায় আপত্তি কোথায়? কিছুই বোঝা যাচ্ছে না। সকালের দিকে ওরা গ্রামে ঘুরতে বেরোলো। রতন বাড়িতে রইল। গ্রামে কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে। একটা মন্দির, একটা খোলা মাঠ, যার আশেপাশে সবুজ বড় বড় গাছপালা জন্মেছে। প্রায় 100 বছরের পুরনো একটা অশ্বত্থ গাছ আছে, যার ঝুড়ি নেমে এসেছে মাটি পর্যন্ত। সেই অশ্বত্থ গাছের তলায় দাঁড়িয়ে রক্তিমের ছোটবেলার কথা মনে পড়তে লাগলো। এমন একটা অশ্বত্থ গাছ ছিল, কিন্তু মানুষের চাহিদার জন্য সেই গাছ কেটে গোটা ফাঁকা জায়গাটা ভরাট করে এখন ফ্ল্যাট বাড়ি উঠতে শুরু করেছে। গ্রামের ছেলেপিলের দল সেই গাছের তলায় জটলা বেঁধে খেলা করছে। তাদের মধ্যে কেউ কেউ গাছের ঝুড়ি ধরে দোল খাচ্ছে। দিবাকর দেখতে দেখতে বলল, গ্রামের কিন্তু একটা বেশ মাহাত্ম্য আছে। গ্রামে এলেই মনটা কেমন যেন হালকা হয়ে যায়। আসলে মানুষের শিকড় তো এই গ্রামেই রয়েছে। যতই আমরা শহর নিয়ে আধুনিক হই না কেন, গ্রামে এসে গ্রামের সবুজ গাছপালা, ধান, গ্রামের এই গ্রাম্য ব্যবস্থা দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। তোর উপন্যাসটা কতদূর হয়েছে? এখানে আর কদিন থাকবি তুই? সপ্তাহ 2 রয়েছি, তবে এখানে আমার বেশ ভালোই লাগছে। আরও 2 সপ্তাহ মতো থাকতে হবে এখানে। রক্তিম আর কিছু বলল না। মনের মধ্যে যেন তার ঝড় বইতে লাগলো। কিন্তু দিবাকরকে তার কিছুই বলতে পারল না। কাল রাতে যে দিবাকর তার পেছনে এসে দাঁড়িয়েছিল তার প্রমাণ কোথায়? শুধু একটা জায়গাতেই সমস্যা থেকে যাচ্ছে, দিবাকরের হাত অমন বরফের মতো ঠান্ডা হলো কি করে? দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই হলো। রতন কাকার রান্নার হাত চমৎকার।
কিন্তু খেতে বসেও রতন কাকা বারবার গ্রামের অসুবিধের কথাগুলো বলতে লাগলো। বিশেষ করে রক্তিমের এখানে থাকতে প্রচণ্ড অসুবিধে হবে সেই কথাটাই যেন বারবার বলল। রক্তিমের এক একবার মনে হচ্ছিল রতন কাকাকে জিজ্ঞেস করেই ফেলে যে সে তাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছে কেন। তার তো কোনো অধিকার নেই, সেখানে কাজের লোক, এখানে সে কাজ করবে, নিজের মতো চলে যাবে। কিন্তু মুখ ফুটে আর সে কথাটা বলতে পারল না। সেদিন বিকেলের দিকে দিবাকর বলল, জানিস তো রক্তিম, গ্রামের অনেকে মনে করে এই সমর রঞ্জন লোকটি নাকি আসলে কালা জাদুর চর্চা করত। এই বাড়িতেই কোথাও সে ওই সমস্ত করত। আর সবচেয়ে আশ্চর্য কথা, ওই যে রতন কাকাকে দেখছিস, ওই সময় ও সমর রঞ্জনের বাড়ির কাজের লোক ছিল। রতন কাকা বাবা এখন অনেক বয়স হয়েছে, হাঁটাচলা করতে পারে না। তবে একদিন নাকি সমরঞ্জন বাবু অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। সে কি নিখোঁজ হয়ে গেছিল? মানেটা কি? আমি যখন প্রথমেই গ্রামে আসি তখন ওই সমরঞ্জন বাবুর কথা আমায় রতন কাকাই সামান্য বলেছিল। তার বাবার কাছ থেকে খানিকটা শুনেছিলাম। তবে রতন কাকার বাবার অবস্থা এখন খুব একটা ভালো নয়। এই, তুই যে বলেছিলি রতন কাকার নাকি তিন কুলে কেউ নেই, তাহলে তার বাবা এলো কোত্থেকে? ওটা থাকা না থাকা দুটোই সমান। রতন কাকার বাবা বাড়ি থেকে বেরোতে পারে না, কোথাও যেতে পারে না, কিছু করতে পারে না, জড় পদার্থের মতো বসে থাকে একপাশে। ওই মানুষটার বেঁচে থাকা আর মরে যাবার মধ্যে এখন আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, রতন কাকা তোকে এই বাড়ির ব্যাপারে আর ওই সমররঞ্জন বাবুর ব্যাপারে আর কিছু বলেছিল? এ ব্যাপারে যত কম জানবেন ততই ভালো দাদাবাবু। ও এক ভয়ানক ইতিহাস আমাদের গ্রামের। ও কথা কেউ মনে রাখতে চায় না, আমিও মনে রাখতে চাই না। বেশ, তাহলে তোমার ওই বাড়িটার কথাই বলো। এখানে অন্তত 2 দিন তো আমি রয়েছি, আমার এই বাড়িটার ব্যাপারে জানা উচিত। দাদাবাবু, একটা সত্যি কথা আমারে বলেন তো, আপনি কি কাল রাতে কিছু দেখতে পেয়েছিলেন? ওরা বারান্দার একপাশে বসেছিল। রতন ওদের কাছে এসে দাঁড়িয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলছিল। তার কথা শুনে দিবাকর নিজে একটু চমকে গিয়ে বলল, সে কি রক্তিম, তুই কাল রাতে কিছু দেখতে পেয়েছিস নাকি? ওই আমায় বলিসনি তো। রক্তিম এবার একটু যেন চমকে উঠল। কি করে বলবে সে? কাল রাতে দিবাকর তার পেছনে এসে দাঁড়িয়েছিল, আর তারপর কি হয়েছে সে নিজেই তো ভালোভাবে জানে না। তার ঘুম ভেঙেছে সকালে। রক্তিম কিছু বলার আগেই রতন ওদের পাশে মাটির ওপর উবু হয়ে বসল। তারপর বলল, ওরা কিন্তু এখনো এই বাড়ি ছেড়ে যায়নি, এখানেই আছে, এখানেই আছে। পূর্ণিমার রাতে ওরা ফিরে আসে, আর একবার যদি কাউকে ওরা ধরে তাহলে কিন্তু তাকে ছাড়ে না। ওদের কাজ যে এখনো শেষ হয়নি। পূর্ণিমা তো কালই ছিল, আর তার জন্যই কি তুমি কাল তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিলে? রতন একভাবে তাকিয়ে রইল ওদের দিকে। তার চোখের দৃষ্টিটা কেমন যেন। তার মুখের খোঁচা খোঁচা দাড়ি আর মাথার লম্বাটে এলোমেলো চুলের মধ্যে থেকে তার দুটো চোখ কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়েছিল ওদের দিকে। রতন আবার বলল, ওদের কাজ শেষ হয়নি এখনো। আজ থেকে 50 বছর আগে ওদের কাজ যে মাঝপথে থেমে গিয়েছিল। ওদের কাজ? কাদের কাজ? আর কি কাজ? এই আমাকে ঠিক করে খোলসা করে বলো। এই এসব তো তুমি আমায় এর আগে বলনি। বলিনি তার কারণ তোমার কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না, কিন্তু ওই দাদাবাবুর ক্ষতি হতে পারে। ওই দাদাবাবুর ঘাড়ের কাছে দেখেছেন? ঘাড়ের কাছে ব্যথাটা রক্তিমের মাঝে মাঝেই হচ্ছিল। এবার রতনের কথায় দিবাকর তার ঘাড়ের দিকে এগিয়ে গিয়ে তাকালো। ঘাড়ের কাছে যেন একটা ছিদ্র হয়েছে বলে মনে হচ্ছে। এ কি, তোর ঘাড়ের কাছে একটা ফুটো হলো কি করে? হ্যাঁ, একটাই তো ফুটো, আবার এতে রক্ত জমে আছে। কি হয়েছিল? কিসে কামড়ালো বলতো? কি কামড়েছিল তোকে? কলম। সেই বই লিখতে যে কলমে রক্ত লাগে, রক্ত দিয়ে সেই বই লেখা হয়। আর তাই কাল রাতে ওই দাদাবাবুর রক্ত নিয়ে সে লিখেছে। দেখতে দেখতে
বিকেল হয়ে এসেছিল। গ্রামের দিকে বিকেল হয়ে এলেই অন্ধকার নামতে শুরু করে। রতন কেমন যেন অদ্ভুত গলায় বলল, আর আপনার এখান থেকে যাওয়া হবে না, আপনাকে সে ছাড়বে না, তার কাজ সে সম্পূর্ণ করবেই। আপনার শরীরে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ সে তার কাজ করবে। এতক্ষণ রক্তিম কেমন যেন অবাক হয়ে রতনের কথাগুলো শুনছিল, কিন্তু এবার আর চুপ করে থাকতে পারল না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, না 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 না, এসব সত্যি নয়। আমার ঘাড়ে নিশ্চয়ই অন্য কিছু কামড়েছে, আর তাই অমনটা হয়েছে। আর আর ওই বইতে কি লেখা হয়েছে তা তো আমি নিজেও বুঝতে পারিনি। আর আর আমার রক্ত দিয়ে ওই বইটা লিখতে যাবে কেন? ওই কালো পাথরের ভেতরে তো আগে থেকেই রক্ত ছিল। কথাটা শুনে দিবাকর বিস্ফারিত চোখে তাকিয়ে রইল রক্তিমের দিকে। রতন অদ্ভুতভাবে হেসে উঠল, তারপর বলল, আমি বলেছিলাম কাল রাতে সে তার কাজ করেছে। দাদা বাবুকে সে নিজের কাছে টেনে নিয়েছে। আর দেরি নেই, মাত্র 3 দিন। মাত্র 3 দিনের মধ্যেই যা হবার তা হবে। এই বাড়িতে কেউ এক পূর্ণিমার বেশি থাকতে পারে না। ওই একটা কারণেই কিন্তু ওরা সবাইকে ধরে না, একজনকে বেছে নেয় যার কৌতূহল বেশি, তাকেই বেছে নেয়। দিবাকর দাদাবাবু কোনো কিছুতে থাকে না, তাই তাকে ওরা নিজের দলে টানতে পারে না। কিন্তু আপনি দাদাবাবু। রক্তিম চেঁচিয়ে উঠে বলল, এইসব বাজে কথা, সমস্ত কিছু বাজে কথা। আমি এইসব বিশ্বাস করি না। আমি আজই এখান থেকে চলে যাব। আমার কথা শোন, পাগলামি করিস না। এই বাড়িতে যে কিছু একটা হয় সেটা আমিও জানি, সেটা আমিও অনুভব করেছি। ওই লেখার ঘরে যখন আমি লিখতে বসি তখন মনে হয় আমার চারপাশে যেন কেউ এসে ঘিরে ধরেছে আমাকে, কিন্তু আমি ওসব কিছুই পাত্তা দিই না, তুই জানিস। তাই হয়তো আমার কিচ্ছু হয়নি। রতন কাকা মিথ্যে বলবে না, রতন কাকা এইবার এই ব্যাপারে সব কিছু জানে। আমিও জানি, আর আমি এও জানি আমার কিছু হবে না। আমি এক্ষুনি এখান থেকে হাকিমপুর চলে যাব, তারপর দেখব আমার কিছু কি করে হয়। আর ওই যে যাদের কথা রতন কাকা বলেছে তারা আমার কোনো ক্ষতি করতে পারবেন না। আপনার যা ইচ্ছে হয় তাই করুন দাদাবাবু। আমি তো আগেই বলেছিলাম ওই ঘরে থাকবেন না। আপনি আমার কথা শুনলেন না, আর কিছু করার নেই। রক্তিম রেগে উঠেছিল, কিন্তু আস্তে আস্তে তার রাগটা যেন কমতে লাগলো। একটা ভয় তাকে চারপাশ থেকে জড়িয়ে ধরতে লাগলো। কাল রাতে সে সত্যিই এমন কিছু দেখেছিল, আর ওই কালো পাত্রের মধ্যে লাল রঙের যেটা ছিল সেটা তাহলে রক্ত। আর তার গলার কাছে যে ক্ষতচিহ্ন, কাল রাতে তার ঘাড়ের কাছে সেই ঠান্ডা হাতের স্পর্শ, দিবাকরের গলা। কাল রাতে যে কিছু একটা হয়েছে তা আমি সকালেই বুঝতে পেরেছিলাম। এক রাত্রের মধ্যে আপনার চোখের তলায় কালি পড়েছে, আপনার ঘাড়ের কাছে ক্ষত। ওই কলম দিয়ে ঘাড়ের কাছ থেকে সে রক্ত বার করে নিয়েছে, আর সেই রক্তে নিজের বই লিখেছে। নিজের বই মানেটা কি? এই রতন কাকা, এসব তুমি কি বলছো? আজ থেকে 50 বছর আগে যে সমররঞ্জন বাবুর কথা আপনারা শুনেছেন, তবে পুরোটা শোনেননি। সত্যি কথা গ্রামের কেউ বলে না। ওই সমররঞ্জন আসলে কালো জাদুর চর্চা করত। সে শয়তানকে নামাতে পারত। এই বাড়িটা ভাড়া নিয়ে সে ওই সবই করত। আমার বাবা এই বাড়িতেই তার কাছে কাজ করত। সে সব কিছু জানত। রাতের বেলা তার ঘরের দরজার ফাঁকে চোখ রাখলে দেখা যেত ঘরের মধ্যে সে একা নেই।
ঘরের মধ্যে কালো কালো লম্বা লম্বা ছায়ামূর্তিরা এসে দাঁড়িয়েছে। সমর রঞ্জন মন্ত্র পড়ছে, আর তার ঘরের মধ্যে একটা কিছু অদ্ভুতভাবে ঘুরে চলেছে। কিন্তু সমর রঞ্জনের আয়ু বেশি দিন ছিল না, তাই সে মারা যাওয়ার আগে একটা বই লিখে যেতে চেয়েছিল। সেই বইতে অদ্ভুত ভাষায় লেখা আছে সেই শয়তানকে ডেকে আনার মন্ত্র। সমস্ত কিছু নিয়ম কানুন সেই বইতে লিখে যেতে চেয়েছিল সে, কিন্তু সেই কাজ করার আগেই তার মৃত্যু হয়। এমনই এক পূর্ণিমার রাতে গ্রামের সমস্ত লোকেরা তার বাড়িতে এসেছিল। বাবা সেদিন বাড়ির বাইরে ছিল। সেদিনই সে তার বই শেষ করে ফেলবে যদি গোটা রাত ধরে সে কাজ করতে পারে। নিজের হাত থেকে রক্ত বার করে সে ওই পাত্রে জমিয়েছিল। তারপর সেই রক্ত দিয়েই ওই বই লিখতে শুরু করেছিল, কিন্তু সেই বই সে শেষ করতে পারেনি। গ্রামের লোকেরা এসে বাবাকে মারধর করে, সেখান থেকে তাড়িয়ে দেয়, আর তারপরে ঘরের দরজা ভেঙে ওরা ভেতরে ঢুকে পড়েছিল। কিন্তু গ্রামের লোকেরা দলে ছিল 11 জন। সমর রঞ্জন বাবু ছিলেন একা, কিন্তু সমর রঞ্জন বাবুর সঙ্গে ওই শয়তানের বাহকরা ছিল যে, তারা কাউকে ছাড়েনি। কাজের বিঘ্ন ঘটায় সমর রঞ্জন বাবু আর রেহাই পায়নি। ওই 12 জনকে শয়তানের বাহকরা নিয়ে গিয়েছিল নরকে। এক রাত্রের মধ্যে গ্রাম থেকে উধাও হয়ে গিয়েছিল 12 জন। আমার বাবা পালিয়ে বেঁচেছিল। পালানোর আগে সে দেখতে পেয়েছিল সেই ভয়ঙ্কর দৃশ্য। একটা কালো ধোঁয়া আস্তে আস্তে 12 জনকে জড়িয়ে ধরছে। তারা চিৎকার করছে পালাবার জন্য, কিন্তু কিছুতেই পালাতে পারছে না। এই বাড়িটা গ্রামের একটু বাইরের দিকে। ইচ্ছে করেই এইখানেই সমর রঞ্জন বাবু বাড়ি বানিয়েছিলেন তার কাজ করার জন্য, কিন্তু শেষ রক্ষা হলো না। তারপর থেকেই প্রতি পূর্ণিমা রাতে সেখানে ফিরে আসে সে। নিজেই সেই বই শেষ করতে চায়, কিন্তু সেই বই শেষ করার জন্য তার চাই রক্ত, মানুষের রক্ত। পূর্ণিমার রাতে এই ঘরে যে থাকে আর ওই বিষয়ে কৌতূহল বোধ করে, তাকে ওই সমর রঞ্জনের প্রেত নিজের বশে আনতে চায়। কেউ কেউ ভয় পেয়ে সেই রাত্রি এখান থেকে পালিয়ে যায়, কেউ কেউ পূর্ণিমার রাত আসার আগেই এখান থেকে পালিয়ে যায়। কেউ কিছুই দেখতে পায় না, অথচ বুঝতে পারে ঘরের মধ্যে আরো কেউ রয়েছে। এই পর্যন্ত 2 জন ওই বাড়িতে মরেছে, কিন্তু সে কথা গ্রামের লোকেরা বাইরে কাউকে বলে না। আর আপনারা যার কাছ থেকে এই ঘর ভাড়া নিয়েছেন, গ্রামে তার কথা প্রায় সকলেই জানে। তার টাকা পয়সা প্রতিপত্তি সব কিছুই আছে, তাই এসব কথা বাইরে যায় না। একটানা কথাগুলো বলে রতন চুপ করল। দিবাকর একটু অবাক হয়ে বলল, কিন্তু আমি তো এতদিন ধরে এখানেই রয়েছি। রতন কাকা, আমার কিছু হলো না কেন? আপনার রাশি সিংহ, তাছাড়া সে সবার উপরে ভর করতে পারে না। যে তার সম্পর্কে বেশি কৌতূহল দেখায় তাকেই সে নিজের দিকে ডাকতে পারে। কিন্তু কাল রাতে আমি যখন তাকে দেখেছিলাম, তখন আমার পেছনে দিবাকর এসে দাঁড়িয়েছিল। দিবাকর আমায় ধাক্কা দিয়ে ওই মোমবাতি আর বইটার সামনে নিয়ে গিয়েছিল। ও সব আপনার মনের ভুল। আপনার মনকে দুর্বল করার জন্য সেই কাজ করেছে। তার আজ্ঞাবহ অনেক প্রেত রয়েছে, তাকে দিয়েই তারা ওই কাজ করিয়েছে। আপনি নিজে ওই কলমের মাথায় আপনার ঘাড় থেকে রক্ত বার করে বই লিখেছেন, কিন্তু আপনি বুঝতে পারেননি। আমি আর এখানে থাকবো না, এক্ষুনি আমি এখান থেকে হাকিমপুর চলে যাব। তারপর দেখবো সে কি করে আমায় আবার তার কাজে লাগায়। রক্তিম কারোর কথা শুনল না। দিবাকর, রতন কারোর কথা শুনল না।
সেই রাতেই সে ওই বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। তখনও রাত পুরোপুরি নেমে আসেনি। রতন কিন্তু অবাক হলো না। সে আগের মতোই অদ্ভুত গলায় বলল, আবার ফিরে আসতেই হবে দাদাবাবুকে। দাদাবাবু কোথাও যেতে পারবে না। কিন্তু রতন কাকা এমন যদি হয় তাহলে তো রক্তিম মারা যাবে। তুমি তো বললে 3 দিনের মাথায়। আর কিছু করার নেই দাদাবাবু, আর কিছু করার নেই। 3 দিনের মাথায় দাদাবাবু মারা যাবে। তার বই লিখতে আরো অনেক জীবন বলি হবে, অনেক। ওই 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 তাকে আবার নতুন করে সব কাজ করতে হবে। তাছাড়া এত বছর ধরে সে অপেক্ষা করেছে তার বই লেখার জন্য। দিবাকর আর কিছু বলতে পারল না। সেদিন রাতে আর ওই ঘরে যাওয়ার সাহস করল না। রতনকে নিয়ে আলো হাতে করে ওই ঘর থেকে লেখার সমস্ত জিনিসপত্র পাশের ঘরে নিয়ে এলো। মনে মনে প্রতিজ্ঞা করল রাতের অন্ধকারে ওই ঘরে আর নয়। রতন বাড়ি যাওয়ার আগে বারবার সাবধান করে গেল, দাদাবাবু, অন্ধকার নামলে আপনি আর ওই ঘরে থাকবেন না। আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু তবুও বেশি সাহস দেখিয়ে তো লাভ নেই। আপনার লেখার কাজ আপনি ওই ঘরে থেকেই করুন। ওই ঘর ছাড়া এই বাড়ির অন্য কোথাও কোনো বিপদ নেই। সেই রাতে ভালো করে খেতে পারল না দিবাকর। অন্ধকার নেমে আসতে কোনো রকমে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করল। সেদিন আর লেখায় মন বসল না। ঘরের হ্যারিকেনটা বাড়িয়ে রেখে দুরু দুরু বুকে বিছানায় শুয়ে পড়ল। কিছুতেই ঘুম আসছিল না। বারবার রক্তিমের ভয় পাওয়া মুখটা মনে পড়ছিল। তাছাড়া রক্তিমের গলার কাছে সেই ক্ষতটাও মনে পড়ছিল। কেন যে তারা কাল রাতে ওই ঘরে থাকতে গেল? কাল পূর্ণিমার রাত ছিল। রতন কাকা যদি আরেকটু আগে সমস্ত কথা বলতো তাহলে হয়তো। রক্তিম কিন্তু বিশ্বাস না করলেও দিবাকর এই সমস্ত বিশ্বাস করে। এর আগেও অনেক কিছু সে দেখেছে। গ্রামে গঞ্জে শুধু যে ভূতের গল্পই প্রচলিত থাকে তা নয়, এমন অনেক কিছু আছে যা সত্যি হয়। কিন্তু আরও একটা ব্যাপার বারবার দিবাকরের মনে হতে লাগলো। একটা খটকা কোথাও যেন থেকে যাচ্ছে, কিন্তু কিছুতেই সে খটকাটা সরাতে পারছে না। অনেক রাতের দিকে দিবাকরের ঘুমটা আবার ভেঙে গিয়েছিল। বাইরে বোধহয় ঝড় বৃষ্টি হচ্ছে। সনসনে হাওয়ার শব্দ, তার সাথে বৃষ্টির শব্দ বন্ধ জানলা ভেদ করে তার কানে এসে লাগছিল। জানলার পাল্লায় বারবার হাওয়ার ধাক্কার খটখট শব্দ হচ্ছিল। ঘরের ভেতর চারিদিকে তাকিয়ে দেখল একবার, তারপর আবার শুয়ে পড়তে যাবে। হঠাৎ একটা অদ্ভুত গন্ধ তার নাকে এসে লাগলো। একটা অদ্ভুত ভ্যাবসা কিন্তু কর্পূরের মতো মিহি গন্ধ তার নাকে এসে কোত্থেকে যেন লাগছে, কিন্তু এমন গন্ধ কোথায়? আর তখনই যেন মনে হলো পাশের ঘরে কিসের যেন একটা শব্দ হয়েছে। তাহলে কি পাশের ঘরে আজ আবার কেউ এসেছে? ভয়ে, আতঙ্কে আর বিস্ময়ে দিবাকরের গোটা শরীর যেন পাথরের মতো হয়ে গেল। তবুও কোনো রকমে নিজের ভারী পা দুটো টানতে টানতে সে দরজার কাছে এলো। দরজাটা দুটো হাত দিয়ে খুলে বাইরের দিকে তাকালো। বাইরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, কোথাও কিচ্ছু নেই। কিন্তু পাশের ঘরের দরজাটা খোলা বলে মনে হচ্ছে না। তার মনে আছে সে নিজের হাতে দরজাটা বাইরে থেকে বন্ধ করেছিল। তাহলে দরজাটা খুলল কি করে? কাঁপা কাঁপা পায়ে আস্তে আস্তে সে এগোতে লাগলো পাশের ঘরের দরজার দিকে। দরজার সামনে যাওয়ার আগেই ঘরের জানলাটা পড়ে। তার পাল্লাটা সামান্য ফাঁক করা ছিল। ঘরের ভেতর একটা হলদে আলো জ্বলছে। জানলা দিয়ে দিবাকর ঘরের দিকে তাকালো। কে একটা বসে আছে ঘরের একদম মাঝখানে, আর মাঝে মাঝেই নিজের ডান হাতটা উপরের দিকে তুলছে, আবার তারপর নামিয়ে এনে কি যেন একটা করছে। কাল রাতের সমস্ত কথা রতন আর রক্তিমের কাছে শুনে দিবাকর এমনিতেই ভয় পেয়েছে। তারপর আবার এমন একটা দৃশ্য দেখে তার দুটো পা যেন মাটিতে আটকে গেল, আর নড়তে চাইল না।
কতক্ষণ যে সে ওভাবে দাঁড়িয়েছিল তার নিজেরও মনে নেই। আবার সে চোখ রাখল জানলার কাছে। এখনো ঘরের ভেতর সেই ছায়ামূর্তিটা বসে আছে, কিন্তু ঘরের মধ্যে ওটা কে? তাহলে কি সে ফিরে এসেছে যার কথা রতন বলছিল, নাকি রক্তিম ফিরে এসেছে আজ এই ঝড় বৃষ্টির রাতে? মাথার ভেতরটা কেমন যেন হালকা হয়ে আসছিল দিবাকরের। কি করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক সেই সময় দিবাকরের পেছন থেকে কেউ যেন ফ্যাস ফ্যাসে গলায় বলে উঠল, বলেছিলাম না দাদাবাবু, ওই দাদাবাবুকে আবার এখানে আসতে হবে। দিবাকর কেঁপে ওঠে, পেছনের দিকে ঘুরতে গেল। তার আগেই পেছন থেকে আবার সেই চাপা অথচ চেনা গলাটা বলে উঠল, চিন্তা করবেন না দাদাবাবু, আমি রতন। আমি আপনার বাড়ির আশেপাশেই ছিলাম। যেই ওই দাদাবাবু বাড়ির ভেতরে ঢুকেছে অমনি আমি এসে পড়েছি। একবার ঘরের ভেতরটা ভালো করে দেখুন। দিবাকর ত্রস্ত পায়ে আস্তে আস্তে দরজার একদম কাছে এসে পড়ল। ঘরের ভেতর দিকে তাকিয়ে দেখল ওটা তো সত্যিই রক্তিম বলে মনে হচ্ছে। রক্তিমের মতোই তার পোশাক, গায়ে সেই সাদা রঙের জামাটা, পরনে কালো রঙের প্যান্ট। কিন্তু ওভাবে মাটিতে বসে সে কি করছে? আর বারবার হাতটা ওপরে তুলে আবার নামিয়ে আনছে কেমনভাবে, যেন কি করছে ওটা? রক্ত দিয়ে লিখছে দাদাবাবু, রক্ত দিয়ে লিখছে। বলেছিলাম না ওই বই শেষ করতেই হবে। কিন্তু দাদাবাবু, আপনাকে আমি একটা মিথ্যে কথা বলেছিলাম। সে যখন আসে তখন 3 দিন নয়, 2 রাত পর পর সে শরীরের সমস্ত রক্ত বার করে নিতে পারে, আর সেই রক্ত দিয়ে তার জীবন একদম শেষ করে ফেলতে পারে। এর আগে 1 দিনের বেশি কাউকে সে ভালোভাবে পায়নি। এই দাদাবাবু আজ সারা রাত ধরে বই লিখলেই বইটা আজ শেষ হয়ে যাবে। দাদাবাবু, শয়তানকে ডাকার সমস্ত কথা ওই বইতে লেখা হয়ে যাবে। আর তারপর আমি রাজা। পেছন দিকে রতনের বলা কথাগুলো শুনে কেমন যেন চমকে উঠল দিবাকর। এবার তার মনে পড়েছে সেই ঘটকাটা। কাল রাতে যে রক্তিম ঘরের ভেতর অত কিছু দেখেছে, সেই কথাটা রতন জানল কি করে? রক্তিমের গলার কাছে ওই ক্ষত দেখে না হয় গলার ক্ষততে পেন ঢুকিয়ে রক্ত বার করা হয়েছে এটুকু সে বুঝতে পেরেছে, কিন্তু ঘরের ভেতরে অত কিছু, আর দিবাকর যে তার পেছনে গিয়ে দাঁড়ায়নি, অন্য কেউ দাঁড়িয়েছিল, এই কথাটাই বা সে জানল কি করে? দিবাকর আর অপেক্ষা করল না, পেছনের দিকে ঘুরে তাকালো, তারপর এগিয়ে গিয়ে রতনের গলাটা 2 হাতে চেপে ধরল। তুমি তার মানে তুমি এই সমস্ত কিছু করাচ্ছ? ওই বই লেখা হয়ে গেলে সেটা তোমার চাই, তাই না? হ্যাঁ, গ্রামের অনেকেই বলেছিল তুমি নাকি কালা জাদুর চর্চা করো, কিন্তু তুমি যে এমন কিছু করবে তা আমি ভাবতেও পারি। ঠিক। রতন যেন তৈরি ছিল এসব কিছুর জন্য। সে অদ্ভুতভাবে হেসে বলল, আমি আমার বাবা ওই সমর রঞ্জনের কাছ থেকে সব কিছু শিখে নিয়েছিল। কিন্তু একবার যদি ওই বইটা সমর রঞ্জন শেষ করতে পারত, তাহলে ওই বই দিয়ে আমার বাবা সমস্ত কিছু করতে পারত, শয়তানের সমস্ত ইচ্ছে পূরণ করে। কিন্তু তার জন্য তাকে দিতে হয় বলি। আমার বাবা যেটা করতে পারেনি সেটা আমি করব। শয়তানের অভিশাপে বাবার অমন হয়েছে, কিন্তু ওই বই লেখা শেষ না হওয়ায় আগে কিছুই করব না। ওই ঘরে গেলে এখন বিপদ হবে, ওখানে ঢুকে জান নিয়ে বাইরে আসা যাবে না। মাথার ভেতর আগুন জ্বলে উঠল যেন।
তার মানে এই সমস্ত কিছু আসলে রতন কাকার জন্য হয়েছে। রতন কাকা সব কিছু জেনে শুনে তাকে এই বাড়িতে থাকতে দিয়েছে। রতন কাকা এটাও বলেছিল যে এই বাড়িতে যারা আসতো তাদের কাজ করার জন্য সে নিজেই এখানে আসতো। এই গ্রামের কেউ এই বাড়িতে আসার সাহস পায় না, একমাত্র রতন কাকা ছাড়া। তার মানে রতন কাকা জানে এই বাড়িতে কি হয়ে চলেছে, আর সব কিছুর পেছনে তারই হাত রয়েছে। দিবাকর আর অপেক্ষা করল না, দুটো হাতে রতন কাকার জামাটা ধরে তাকে টানতে লাগলো। রতন কাকার বয়স অনেক বেশি, দিবাকরের বয়স কম, তাই মনে যাই থাকুক না কেন রতন দিবাকরের শরীরের শক্তির কাছে পারল না। একটা হ্যাঁচকা টানে তাকে দিবাকর ছুঁড়ে দিল ঘরের ভেতর, আর তার সঙ্গে ঘরের ভেতরে যেন একটা ঝড় উঠল। দিবাকর ভয়ে ভয়ে অবাক হয়ে দেখল ঘরের ভেতর যেন অন্ধকার থেকে বেরিয়ে আসা অনেকগুলো কালো ছায়ামূর্তি ঝাঁপিয়ে পড়ল রতনের শরীরের ওপর। রতনের মরণ চিৎকারে চারপাশটা ভরে গেল। ভয়ে আতঙ্কে দিবাকর সেই ঝড় বৃষ্টির মধ্যেই বারান্দা ছেড়ে নেমে পড়ল উঠোনের কাছে। ঘরের দরজাটা একটা দরাম শব্দে বন্ধ হয়ে গেল, আর তারপরেই ঘরের ভেতর থেকে ভেসে আসতে লাগলো রতন আর রক্তিমের চিৎকার। বাঁচা, বাঁচা দিবাকর, আমায় বাঁচা, আমি মরতে চাই না, আমি মরতে চাই না দিবাকর। পারলাম না, আমি পারলাম না। আমার বাবার অসম্পূর্ণ কাজ আমি পূর্ণ। দিবাকর বুঝতে পারল এখানে আর দাঁড়ানো যাবে না, তাই তাড়াতাড়ি সে ছুটতে লাগলো সেই ভদ্রলোকের বাড়িতে যে তাকে এই বাড়িটা ভাড়া দিয়েছিল। দরজার উপর দরাম দরাম শব্দ শুনে ভদ্রলোক যখন ঘর থেকে বেরিয়ে এলেন, তখন দিবাকর এক নিঃশ্বাসে তাকে সমস্ত কিছু বলল। ভদ্রলোক আর অপেক্ষা করলেন না, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলেন আলো নিয়ে। আশপাশের বাড়ির কয়েকজন বেরিয়ে এলো। সেই রাতে লাঠি সোঁটা লণ্ঠন নিয়ে সেই ঝড় বৃষ্টির মধ্যে কোনো রকমে তারা গিয়ে পৌঁছল ওই বাড়িতে। তখন ঘরের দরজা বন্ধ, সেই দরজা যেন ভেতর থেকে কেউ বন্ধ করে রেখেছে, আর ঘরের ভেতর থেকে অদ্ভুতভাবে কেউ নিঃশ্বাস নিচ্ছে। বাইরে থেকে দরজায় ধাক্কা দিতে দিতে একটা লোক চিৎকার করে বলল, কে আছিস ঘরে? দরজা খোল, দরজা খোল বলছি। একটা অদ্ভুত হাসির শব্দ শোনা গেল। সেই হাসির শব্দটা যে কোনো মানুষের হতে পারে না তা বোঝা যায়। এরপরেই শোনা গেল অদ্ভুত গলায় একটা কথা, আর দরজা খুলে কোনো লাভ নেই, আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ওদের দুজনের আর কেউ বেঁচে নেই। ওদের রক্তে আমি আমার কাজ করে নিয়েছি। যেটুকু বাকি আছে সেটুকু আমি আবার একদিন করব। আবার সেই হাসির শব্দ, কিন্তু সেই হাসির শব্দটা এবার যেন আস্তে আস্তে দূরে কোথাও মিলিয়ে গেল। দরজার ওপর দরাম দরাম ধাক্কা দিতে দিতে হঠাৎ করেই দরজাটা ওদের সামনে খুলে গেল। যেন প্রথমে একটু ভয় পেলেও লণ্ঠন হাতে নিয়ে সবাই একসাথে ঘরের মধ্যে ঢুকল, আর দিবাকর মেঝের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার সাহস পেল না। ঘরের মধ্যে মেঝেতে ছড়িয়ে পড়ে রয়েছে রক্তিম আর রতন কাকার মৃতদেহ, তবে তাদের মাথা, হাত, পা, এমনকি শরীরের অংশগুলো কেউ যেন ছিঁড়ে আলাদা আলাদা করে ঘরের চারপাশে ছড়িয়ে রেখেছে। ঘরের মাঝখানে পড়ে রয়েছে একটা মোমবাতি। সেই রাতে গ্রামের লোকেরা সমস্ত কিছু দেখে অবাক হয়েছিল। লোকটা ভাঙা গলায় বলেছিল, এই বাড়িটা আমি দখল করেছিলাম, কিন্তু এখানে যে এমন কিছু হতে পারে তা আমি জানতাম না। এর আগে যারা থাকতে এসেছিল তারা ভয় পেয়ে চলে গিয়েছিল এখান থেকে। আমি ভেবেছিলাম ফাঁকা বাড়ি, তাছাড়া এখানে সমর রঞ্জন নামের একটা লোক মরেছে তাই এমনটা হচ্ছে, কিন্তু এমন কিছু হবে জানলে আমি আর কাউকে ভাড়া দিতাম না। আমায় ক্ষমা করবেন। এর পরের দিনই দিবাকর সেখান থেকে শহরের দিকে রওনা হলো, কিন্তু রক্তিমের এমন মৃত্যুর জন্য নিজেকে বারবার দায়ী বলে মনে হচ্ছিল। এরপর মাসখানেক কেটে গেছে। একদিন নিজের বাড়িতে বসে রাতের বেলা টেবিল ল্যাম্পের আলোতে দিবাকর লিখে চলেছিল তার ভৌতিক উপন্যাসের শেষ পর্বটা। হঠাৎ করেই
আলোটা কেমন একটা দপদপ করে নিভে গেল। তারপরেই দিবাকরের মনে হলো তার ঘরে কেউ যেন একটা এসে দাঁড়িয়েছে। একটা চাপা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। দিবাকর ঘরের চারপাশে ঘুরে তাকায় সেই অন্ধকারের মধ্যে। তারপরেই একটা টর্চের আলো জ্বালিয়ে ঘরের চারপাশে ফেলে, কিন্তু কোথাও কেউ নেই। একটা অদ্ভুত অস্বস্তিতে সেদিনের রাতটা কাটে তার, কিন্তু আর তেমন কিছু হয় না। পরদিন নিজের বইয়ের তাক থেকে একটা চেনা বই খুঁজতে গিয়ে বইগুলোর পেছন থেকে একটা কালো রঙের বাঁধানো বই বেরিয়ে আসে দিবাকরের হাতে। এই বইটা সে কখন রাখল, বইটা সে চিনতে পারে না। বইটা বের করে তারপর টেবিলের উপর রেখে বইয়ের পাতাগুলো একটা একটা করে উল্টাতে থাকে, কিন্তু এগুলো কি ভাষা? এটা তো হাতে লেখা একটা বই বলে মনে হচ্ছে। হঠাৎ করে দিবাকরের মনে পড়ে যায় সেই রাতের কথা। এই বইটা সে কোথায় যেন দেখেছে। সেদিন রাতে সে এমনই কিছু একটা দেখেছিল। রতন কাকাও এমনই একটা বইয়ের কথা বলেছিল না? তারপরেই যেন বিদ্যুৎ চমকের মতো তার একটা দৃশ্যের কথা মনে পড়ে যায়। সেদিন রাতে যখন রতন কাকা তার পেছনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে কথাগুলো বলছিল, তখন সে ঘরের ভেতর তাকিয়েছিল। রক্তিমকে মোমবাতির আলোয় বসে এমন একটা বই লিখতে দেখেছিল সে। বইটার কালি লাল রঙের, সেই কালিতে বইটা লেখা রয়েছে। চোখের সামনে কেমন যেন বদলে যেতে লাগলো ধীরে ধীরে। এবার অবাক হয়ে সেদিকে তাকিয়ে একটা ব্যাপার বুঝতে পারে দিবাকর। গোটা বইটা লেখা রয়েছে বাংলা ভাষায়। শয়তানের ক্ষমতা ঈশ্বরের চেয়ে কম নয়। শয়তানকে আহ্বান করলে সে সহজেই তুষ্ট হয়, কিন্তু শয়তান সমস্ত মনস্কামনা পূর্ণ করতে শুধু বলি চায়। বলি, রক্ত দিলেই সে সন্তুষ্ট, আর যদি সেটা নিজের রক্ত হয় তাহলে দিবাকর বুঝতেও পারে না কখন তার ঘরের আলোটা আবার দপদপ করতে শুরু করেছে। সে একইভাবে পড়তে থাকে বইয়ের লেখাগুলো, আর ঠিক তখনই মনে হয় ঘরের ভেতর কে যেন এসে দাঁড়িয়েছে। এতক্ষণ আপনারা শুনলেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের নিবেদন রক্তবর্ণের পুঁথি। রচনা সুকান্ত দাস। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সৌভিক, সৌরভ, আর্য, ইন্দ্রনীল এবং দিব্যেন্দু। এই গল্পের শব্দ সংযোজনে ছিল রণজয়। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে কৃষ্ণেন্দু। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা। কেমন লাগলো আজকের গল্পটা? এই গল্পটা যদি ভালো লেগে থাকে ভিডিওটায় লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ শুনতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।